হেফাজতে ইসলাম বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, আমি মুফতি ফয়সাল হাবিবি। এই সংবাদটা যখন আমি দুপুরে দেখি, দুপুর 12টার দিকে, পিনাক ভট্টাচার্য ভাই, উনি এটা ওনার ফেসবুকে দেখার সঙ্গে, পিনাকি ভট্টাচার্য, আমি দেখার সঙ্গে সঙ্গে আমি এখানে চলে আসলাম। এসে আলহামদুলিল্লাহ আমার সাথী ভাইরা ছিল, এই ভাই ছিল, আলহামদুলিল্লাহ আমরা তন্ন তন্ন করে প্রত্যেকটা কাউন্টার টেরোরিজমের প্রত্যেকটা সেল এবং সাত পর্যন্ত প্রত্যেকটা জায়গা আমরা দেখেছি। আলহামদুলিল্লাহ কোনো ভাইকে আমরা দেখি নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। তবে আমার একটা কথা হলো, এইখানে একটা থানাও না, এইখানে কিভাবে এই সেলগুলো থাকে? আমার নিরীহ কওমি মাদ্রাসার ভাইদেরকে যারা কুরআনুল মাজিদ তেলাওয়াত করে, বুখারীর দর্স দেয়, সহিহ বুখারীর দর্স দেয়, এদেরকে জঙ্গি সাজিয়ে সাজিয়ে পা উপর দিকে দিয়ে নিচ দিকে মাথা দিয়ে পিটায়। তার মধ্যে আপনাদেরকে বলতে পারি, চট্টগ্রাম লালখান বাজারের মুফতি হারুন ইসার ভাই, যাকে নির্যাতনের শিকার করা হয়েছে, জঙ্গি সাজানো হয়েছে, সে কওমি মাদ্রাসার সন্তান, সে হেফাজতে ইসলামের একজন নেতা, এবং আমার ভাইদেরকেও নির্যাতন করা হয়েছে। একজন সহজ সরল মানুষ 40 দিন পর্যন্ত গুম করা হয়েছে। একজন সুস্থ সবল মানুষকে হাঁটতে পারে না, আমার চোখের পানি পড়ে গিয়েছে। কি বলবো, দুঃখের বিষয় ভাই, প্রায় 22 মাস জেলের মধ্যে ছিলাম। শুধু তাই না, আমাদের একজন ভাই মাহমুদুল হাসান গরবি, মুফতি আলী হাসান উসামা, এই সমস্ত উলামা একরাম, মুফতি হারুন ইজহার, এই সমস্ত আলেম উলামাদেরকে জঙ্গি বলা হয়, আল্লামা মামুনুল হক সাহেবকে জঙ্গি বলা হয়। এই জাতি বুঝে গিয়েছে এটা একটা বড় ষড়যন্ত্র। এই সমস্ত কুলাঙ্গারদেরকে বাংলার জমিনে বিচার করাই হবে ইনশাআল্লাহ। আজকের বিষয় হচ্ছে, আমি বলি আজকের বিষয়, এবং শুধু আপনাকে বলতে চাই, আমাদের আর এক ভাই, আমাদের আরো ভাইয়েরা আছেন নিরপরাধ, কাশেমপুর হাই সিকিউরিটি কেরানীগঞ্জ, মুফতি জসিমউদ্দিন রহমানী সাহেব আজকে দীর্ঘ প্রায় 12 বছর যাবৎ জেলের মধ্যে আছেন। যার কোনো সন্তান নাই, যার কোনো স্ত্রী নাই, যার কোনো ছেলে মেয়ে নাই, যার কোনো ভাই বোন নাই, যার কোনো মামলা নাই, এই লোকটা নিরাপদ লোককে আজকে প্রায় 11 বছর রাখা হয়েছে। সুতরাং আপনাদের মাধ্যমে জানাতে চাই, এদেশের আমার ভাইকে আমরা মুক্তি চাই। এবং আজকে আমাদের কথা, আপনার এই মুহূর্তে সরকার তো যে ঘটনা দেশের মানুষ জানে, আপনারা যে সেনাবাহিনীর একটি লেফটেন্যান্ট কর্নেলের টিমে আপনাদের যে কথা ছিল, ভিতরে কাউকে আটকে রাখা হয়েছে কিনা, এবং আটকে থাকলে খাবারবিহীন মারা যাবে, না খেয়ে মারা যাবে, সেই জন্য আপনাদের একটা টিম, সেনাবাহিনীর টিম আমাদের গণমাধ্যম গিয়ে দেখেছে যে কাউকে খুঁজে পেয়েছে কিনা। আজকে ডিবি কার্যালয়ে আপনারা আছেন, এই বিষয়টি বলেন যে আপনারা কাউকে পেয়েছেন কিনা, এটাই আমাদের কিন্তু জানা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া, এইটাই বলেন। আমরা, আমার ভাইও ছিল সাথে, একজন মাজলুম ভাই, আমার অনেক পিপাসু ভাই সামনে দাঁড়িয়ে ছিল, সবারই একটা মনের আশা ছিল। তো তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি এই ভাইকেও নিয়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আমরা তন্ন তন্ন করে খুঁজেছি, আলহামদুলিল্লাহ এখানে খুঁজে পাইনি, আলহামদুলিল্লাহ। এবং সেনাবাহিনী ভাইদেরকে ধন্যবাদ, এবং আমার ভাইয়েরা যে মেহনত করেছেন প্রত্যেককে ধন্যবাদ, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ। আপনারা যেখানেই পাবেন, এই যে আয়না ঘরের সন্ধান আমাদেরকে দিতে হবে, আয়না ঘরের সন্ধান দিতে হবে, প্রত্যেকটা জায়গায় আয়না ঘর আছে। আমরা আলহামদুলিল্লাহ ওখানে, হ্যাঁ ওইখানে আমরা দেখছি, ওখানে কোনো একদম কুরআনুল মাজিদ তেলাওয়াত করতেছে, এই অবস্থা আমরা দেখছি। হ্যাঁ, কিন্তু আলহামদুলিল্লাহ কোনো লোককে দেখা যায় না, ইনশাআল্লাহ। আল্লাহ, হ্যাঁ ওখানে তাজা খাবার পাওয়া গেছে, তার মানে অল্প দিনের আপেল পাওয়া গেছে, আপেল পাওয়া গেছে। ভাই যে সমস্ত গারো দেয় তো টর্চার সেল, ভাইরা দেখছে না যে গারো এখানে যদি কেউ 20 দিন থাকে সে মারা যাবে, সে মারা যাবে। ঠিক আছে, আমাদের এই ছোট ভাই বলুন। আমরা শুনলাম যে উনি ছিল আচ্ছা ভাই, বাইরে বলতে না ভাই, সংক্ষেপ করেন। আপনারা শুনে নেন, দেখেন ভেতরে অফিস রুম আছে। হ্যাঁ, অফিস রুমগুলোতে তো আসলে কাগজপত্র থাকে, নথিপত্র থাকে, এইগুলোতে আসলে কোনো বন্দি থাকে না। আসলে অফিস রুমগুলো স্বাভাবিক বন্ধ আছে। আমরা দেখেছি ভেতরে সেলগুলো, গুমের সেলগুলোতে এখন কেউ নাই। হ্যাঁ, এগুলো একটা সময় ব্যবহৃত হতো, এবং বিশেষ করে সবচেয়ে স্পর্শকাতর সেল যেটা 7 তলার সেলগুলোতে খুব অল্প সময় আগেও মানুষ ছিল, এটা আমরা বুঝছি। কারণ সেখানে তাজা খাবার দাবার আমরা দেখেছি, এবং সেখানে আমরা কোরআন দেখেছি, আমরা হাদিসের কিতাব দেখেছি, এখানে খুব অল্প সময় আগেও মানুষ ছিল।
কিন্তু এখন এখানে কেউ নাই। এবং সর্বতভাবে একটা বিষয় আমি বলতে চাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত আন্তরিক, তারা আমাদেরকে সব দিক থেকে সহযোগিতা করছেন আলহামদুলিল্লাহ। তো আমরা এটার প্রতি তাদের প্রতি আমরা এখনো পর্যন্ত আস্থা রাখতেছি। মিডিয়া ছিল, আপনারা সবকিছুই দেখছেন। এখানে আসলে নির্যাতনের বিষয়টা আমাকে একটু বলেন তো, আসলে কি হয়েছিল বা কি ঘটনা? এখানে খুব চরম মাত্রার নৃশংস নির্যাতন করা হয়। এখানে কারেন্টের শক দেওয়া হয়, এখানে রড দিয়ে লাঠি দিয়ে মানুষকে পেটানো হয়, এখানে প্লাস দিয়ে নখ তুলে ফেলা হয়, এখানে পাথর বেঁধে দেওয়া হয়, লজ্জাস্থানের সাথে পাথর বেঁধে ঝুলিয়ে রাখা হয়, ওয়াটার থেরাপি দেওয়া হয়। ভাইও এখানে ছিলেন, জানেন। এবং সবচাইতে বড় কথা হচ্ছে যে এখানে তাদেরকে অপদস্থ করা হয়, তাদের নামে মিথ্যা মামলা সাজানো হয়, তাদেরকে এই কাউন্টার টেরোরিজম অ্যাক্টের যে কঠিন মামলা, এই মামলাগুলো দেওয়া হয়, মিথ্যা জবানবন্দি নেওয়া হয়, তাদের জঙ্গি নাটক সাজানো হয়, তাদের পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়। মোট কথা এখানে কিছু দুর্নীতিবাজ অফিসার এই সরকারি এই স্থাপনাগুলো, এই পদ পদবিগুলো তারা ব্যবহার করেছেন এদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে, এবং তারা এটার বিনিময়ে ব্যক্তিগতভাবে উপকৃত হয়েছেন। আর এদেশের সাধারণ কত শত মানুষের জীবন জীবিকা পরিবারকে তারা ধ্বংস করে দিয়েছেন। এখন একটাই আমাদের বার্তা, যারা এটা শিকার হয়েছেন ভবিষ্যতে কর্তৃপক্ষ যারা তারা তাদের প্রতি সুবিচার করবেন এবং জেলখানায় যারা আছেন দ্রুত মুক্তির ব্যবস্থা করবেন। এই ধরনের সংস্থাগুলো ভবিষ্যতে যেন মিস ইউজ না হয় সেটার ব্যবস্থা করবেন, এটাই আমাদের বক্তব্য। ঠিক আছে, ইনশাআল্লাহ। আজকের মধ্যে শেষ হলো ইনশাআল্লাহ। থাকার সময় আমাদের থেকে যে সংসদের জিনিসপত্রগুলো রেখে দিচ্ছে, ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। তারা বলছিলেন সেনাবাহিনীর সাথে যেই অভিযান চলছিল সিডিডিসির টর্চা সেল আছে, কিন্তু সেখানে কোনো ধরনের লোকজন তারা পাননি, সেই বিষয়টি তারা বলছিলেন। আরেকটি বিষয় হচ্ছে যে ফল খাওয়ার বিষয়টি তারা বলছিলেন যে ফল ছিল, সেই বিষয়টি তারা বলছিলেন। একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, সেনাবাহিনীর যারা সদস্য তারা কিন্তু ডিবি কার্যালয়ে রয়েছেন। সেনাবাহিনীর সদস্যরা সাধারণ মানুষদের নিয়েই এবং যারা এই জায়গাটিতে দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়েছেন টর্চা সেলে, তাদেরকে নিয়ে কিন্তু তারা অভিযানের খোঁজে গিয়েছিলেন। টর্চা সেল খোঁজে গিয়েছিলেন, টর্চা সেল আছে তারা বলছেন, কিন্তু কোনো ধরনের লোকজন এখন পাননি তারা অভিযানে, সেই বিষয়টি তারা বলছেন।